দ্য ডিজিটাল এডুকেশনে সবাইকে আবারও স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি নিরপেক্ষ ন্যায় অধ্যায় শুরু করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা ভিডিও দিতে পারছিলাম না। যা ভিডিও দিচ্ছিলাম সেগুলো পুরনো রেকর্ডেড ভিডিও। তো আজকে থেকে আবার নতুন ফ্রেশ ভিডিও শুরু হয়ে গেল। কোনো অসুবিধা হবে না তোমাদের। আমি অবশ্যই রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিনই ভিডিও আপলোড করব। তোমাদের সিলেবাস টেস্টের আগেই সম্পূর্ণ করব, তারপরে আমরা বিভিন্ন টেস্ট পেপার সলভ করব। এটা আমার তোমাদের প্রতি প্রমিস রইল। আজকে আমরা নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে সাধারণ নিয়ম পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আজকে নিয়মগুলোকে আমরা অ্যানালিসিস করব, নিয়মগুলোকে আমরা সুন্দর করে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো নিরপেক্ষ ন্যায়ের যে নিয়ম ছিল, প্রথম নিয়মটা ছিল এটি যে প্রতিটি ন্যায় অনুমানে ঠিক কয়টি পদ থাকবে? 3টি পদ থাকবে। কয়টি পদ থাকবে? 3টি। তার বেশিও নয়, আবার তার কি থাকবে না? কমও নয়। এবং প্রতিটি পদ সমগ্র যুক্তিতে একই অর্থে ব্যবহৃত হবে। আমাদের নিরপেক্ষ ন্যায়ে কয়টি পদ থাকবে? মোট 3টি পদ থাকবে। 3টি পদের নাম কি কি আমরা জানি? এস, পি আর হচ্ছে এম, তাই না? পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ, এই 3টে পদ থাকবে। এই 3টে পদই দুবার করে ব্যবহৃত হবে। আর তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে যে অর্থটা একই থাকবে। পদগুলো ব্যবহারের অর্থ কি থাকবে? একই থাকবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা ছিল প্রথম নিয়ম। তো এই নিয়মটাকে যদি আমি ভালো করে ব্যাখ্যা করি, দেখো কি বলেছে। এটি ন্যায়ের একটা গঠন সংক্রান্ত নিয়ম। এই নিয়মটা হচ্ছে কি নিয়ম? গঠন সংক্রান্ত নিয়ম। ন্যায়ের গঠন বিশ্লেষণ করলে কেবল 3টি পদ পাওয়া যায়। ন্যায়ের গঠনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব ন্যায়ের গঠনে কয়টি পদ রয়েছে? 3টি পদ। পক্ষপদ, সাধ্যপদ আর কি? হেতুপদ। এবং প্রতিটি পদ কতবার করে ব্যবহার হবে? দুবার করে ব্যবহার করা হবে। পক্ষপদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে একবার। পক্ষপদটা কোথা থেকে? সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে, এটা আমরা জানি। অপ্রধান আশ্রয়বাক্যে যে কোনো স্থানে একবার উপস্থিত থাকবে। ও পক্ষপদটা সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে ছাড়া আরও একটা জায়গায় থাকে, সেটা হচ্ছে অপ্রধান আশ্রয়বাক্যে থাকে। কোথায় থাকে? অপ্রধান আশ্রয়বাক্যে। আর সাধ্যপদ, সাধ্যপদকে ইংরেজি পি অক্ষরের দ্বারা আমরা চিহ্নিতকরণ করি। সেটা থাকবে সিদ্ধান্তের কোন স্থানে? বিধেয় স্থানে। সেটা একবার বিধেয় স্থানে থাকবে এবং তার সাথে সাথে কোথায় থাকবে? প্রধান আশ্রয়বাক্যের যে কোনো স্থানে একবার উপস্থিত থাকবে। আর হেতুপদ, যাকে আমরা এম পদ দ্বারা দেখি, সেই পদটি থাকবে প্রধান আশ্রয়বাক্যে একবার থাকবে এবং অপ্রধান আশ্রয়বাক্যে একবার উপস্থিত থাকবে। এখানে কিন্তু তার কোনো হেতুপদের কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই যেটা কোন জায়গায় থাকবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে বলা রয়েছে। এবারে দেখো কি বলেছে। এই উপরোক্ত নিয়মটিকে লঙ্ঘন করা হলে, যদি এই নিয়মটাকে লঙ্ঘন করা হয়, যদি 3টা পদের পরিবর্তে কম থাকে বা বেশি থাকে, তাহলে কিন্তু সেই যুক্তিটা কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। যদি দেখা যায় কোনো ন্যায় অনুমানে 3টির পরিবর্তে কয়টি পদ রয়েছে? 4টি পদ থাকে। যদি 3টির পরিবর্তে যদি 4টি পদ থাকে তাহলে কি হবে বলতো? যে দোষ বা অনুপপত্তি দেখা দেয় তাকে বলা হয় চারিপদ গঠিত দোষ বা চতুষ্পদী দোষ। এটা মাথায় রাখতে হবে। যদি দেখা যায় কোনো নিরপেক্ষ ন্যায় অনুমানে কয়টি 3টি পদের পরিবর্তে বেশি রয়েছে, 4টি পদ রয়েছে, তাহলে মনে রাখতে হবে সেখানে যে দোষটি হবে সেই দোষটা হবে কি? চারিপদ গঠিত দোষ বা চতুষ্পদী দোষ, যাকে ইংরেজিতে বলা হয় ফ্যালাসি অফ 4 টার্মস। ফ্যালাসি অফ কি? 4 টার্মস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো এবারে আমরা সুন্দর করে এক্সাম্পলের মাধ্যমে আলোচনা করে দেখব। দেখো কি লেখা আছে। আমরা আগে কি করি? একটা যে কোনো আমাদের বাক্য দেওয়া থাকবে, আমাদের বাক্য থেকে সুন্দর করে আগে বের করে নিতে হবে কোনটা সিদ্ধান্ত, কোনটা অপ্রধান আশ্রয়বাক্য, কোনটা প্রধান আশ্রয়বাক্য, তাই না? আমরা এটা জেনেছি। তো সেখানে আমরা সুন্দর করে আগে কি করব? আদর্শ রূপটা করে নেব। আদর্শ রূপ মানে তর্কবিদ্যার সম্মত রূপ। পয়েন্ট করে নিব। আমরা পরীক্ষার সময়ও যারা লজিক অ্যাটেন্ড করবে তারা অবশ্যই এরকম করে বাক্য দেওয়া থাকবে, তোমরা এই সুন্দর করে কিন্তু আগে সিদ্ধান্ত বের করো। আমি বারবার বলেছিলাম যে নিরপেক্ষ ন্যায় করার সময় আগে কিন্তু সিদ্ধান্ত বের করে নিতে হবে। কী বের করে নিতে হবে? সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত আমরা কি করে বের করি? সিদ্ধান্ত বের করার যে নিয়মগুলো বলেছিলাম, যদি কারণ কেন না থাকে তাহলে কিন্তু কি হবে? তার আগের বাক্যটি হবে সিদ্ধান্ত, এবং থাকলে এবং দ্বারা যুক্ত দুটি বাক্যের মধ্যে কোনোটি সিদ্ধান্ত হবে না। আর তাই, সুতরাং, অতএব এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে সেই বাক্যটাই হবে সিদ্ধান্ত। এই কথাগুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে বলেছিলাম। আমার গলার আওয়াজটা হয়তো খুবই বিকট লাগছে, কারণ আমার শরীরটা একটু ভালো নেই। তো আর তার মধ্যে তোমরা দেখেছিলে হয়তো ফেসবুকে যারা আমাকে ফলো করছো, যারা ফলো করেনি তারা অবশ্যই ডেসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক লিঙ্কে আমাকে ফলো করো। আমরা এই যে আরজি করের যে একটা খুবই ঘৃণ্যজনক ঘটনা ঘটেছে, সে তার প্রতিবাদে মিছিল করেছিলাম। তো সেই দিনের থেকেই আমার গলার অবস্থা খুবই খারাপ। আর তারপরে তো টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিও যাচ্ছে না। তো
তো দেখো এবারে আমরা প্রথমে আগে কি করব, সিদ্ধান্ত বের করব। তাহলে যে যে শব্দগুলো বললাম, দেখো এখানে এবং শব্দটা রয়েছে। কোন শব্দটা? এবং। এবং জাতীয় যদি শব্দ থাকে তার আগে বা পরে কোনোটাই কি হবে না বলো তো? কোনোটাই কিন্তু আমাদের সিদ্ধান্ত হবে না। অন্য যে বাক্যটা রয়েছে সেটা কিন্তু আমাদের সিদ্ধান্ত হবে। তার মানে এই বাক্যটা কিন্তু এবং দ্বারা যুক্ত নেই, তাহলে ওই বাক্যটাই হবে আমাদের সিদ্ধান্ত। এখানে তাই আছে, তবুও তাই দেখলেও হবে, সেহেতু থাকলেও হবে, সেটা কিন্তু সিদ্ধান্ত হবে। তাহলে আমরা দেখি সিদ্ধান্ত করব। তাহলে তাই রাম যদুর বাবা, এটাকে যদি করি হয় কি হবে? রাম রাম হয় যদুর বাবা। এটা কোন বচন? এ বচন আসলো, তাই না? রাম হয় যদুর বাবা, তাই তো? এটা করলাম। এবারে যদি দেখি আমার অপ্রধান আশ্রয়পক্ষ বের করার নিয়ম কি, এখানে আমি আমাদের পক্ষপদ হেতুপদ বের করে নিতে পারি। এটা এস, আমরা জানি সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে থাকে পক্ষপদ, যাকে আমরা এস দ্বারা চিনি, আর সিদ্ধান্তের বিধের স্থানে থাকে পি, যাকে আমরা সাধ্যপদ জানি, তাই না? তাহলে এবার আমি যে কোনো একটা পদ দেখেই কিন্তু বের করতে পারি। যেমন করে ধরো আমি মনে করি রামকে দেখে, মানে পক্ষপদ থেকে দেখে আমি অপ্রধান আশ্রয়পক্ষ বের করতে পারি, আর সাধ্যপদকে দেখে আমি প্রধান আশ্রয়বাক্যকে বের করতে পারি। তাহলে যদি আমি রামকে দেখি, রাম জাতীয় এই যে রাম, এই পক্ষপদযুক্ত যে বাক্যটা রয়েছে বাকি দুটো বাক্যের মধ্যে, সেটা হচ্ছে অপ্রধান আশ্রয়পক্ষ। দেখো এখানে রাম রয়েছে রয়েছে না, তাহলে এটা হবে অপ্রধান আশ্রয়পক্ষ। তাহলে করব রাম রাম হয় কি আছে? শ্যামের বাবা। তাহলে দেখো রাম হয় কি? শ্যামের বাবা। রয়েছে কি না? রাম হয় শ্যামের বাবা। সুন্দর করে, এটাও কোন বচন? এ বচন করে নিলাম। এবারে আর একটা বাক্যই বাকি রয়েছে, আর আমরা জানি এটাই হবে আমাদের কি বাক্য? এটাই হবে কিন্তু আমাদের প্রধান আশ্রয়পক্ষ, শ্যাম যদুর বাবা। তাহলে করে নিই, শ্যাম হয় যদুর বাবা। শ্যাম হয় কি? যদুর বাবা। এটা কোন বচন? এই বচন। এই হচ্ছে আমাদের কিন্তু আদর্শরূপ কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এবারে যদি আমরা লিখি আমাদের যে কোনটা কোন পদ, সুন্দর করে যদি আমি আর লিখে নিই, তাহলে দেখা যায় রাম এটা এস, তারপরে যদি আমি যদুর বাবা এটা পি। এবার দেখো এখানে শ্যামের বাবা রয়েছে আর এখানে রয়েছে শ্যাম। তাহলে যদি আমি এটাকে এম ধরি, এটা কিন্তু কি হয়ে যাচ্ছে? এটা M1, এটা M2 হয়ে যাচ্ছে। দেখো, কারণ শ্যাম আর শ্যামের বাবা কিন্তু এক নয়। এখানেই কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে এখানে পদের সংখ্যা কি রয়েছে? বেশি রয়েছে। কারণ দেখো আমরা জানি শ্যাম আর শ্যামের বাবা কি একই অর্থে ব্যবহার হচ্ছে না। শ্যাম আলাদা ব্যক্তি আর শ্যামের বাবা আলাদা ব্যক্তি। তাহলে এখানে যদি এটার আমরা যাই করি না কেন, যদি আমরা সাংকেতিক রূপ করি, সাংকেতিক রূপ করলে কি হবে? M2 হয় পি, তাই না? তারপরে কি হবে? এস হয় M1, তারপরে হচ্ছে সুতরাং এস হয় পি। তাহলে দেখো তো এখানে হেতুপদ যে রয়েছে, হেতুপদ কিন্তু আমাদের মিলছে না। তবে যদি আমরা এটারই সংস্থান করি, তাহলে দেখো সংস্থানিক রূপ আমরা পয়েন্ট করব সংস্থান। এখানে কিন্তু আমরা সংস্থান আঁকতে পারবো না। কেমন করে সংস্থান আঁকতে পারবো? আমরা জানি সংস্থানের দুটো আশ্রবাক্যের জন্য দুটো দাগ এবং একটা। এবারে যদি আমি করি, এখানে এস থাকছে, এখানে পি থাকছে, এখানে এস, এখানে M1, এখানে M2, আর এখানে রয়েছে পি। আর আমরা সংস্থান কি করি? হেতুপদের অবস্থান অনুযায়ী। এবার দেখো এখানে এই যে দুটো হেতুপদ কিন্তু এক নয়, এক কি না, তাহলে আমরা সংস্থান আঁকতে পারছি না। আমরা বুঝতেই পারছি যে এখানে কি, এখানে কয়টা পদ রয়েছে? 4টি পদ রয়েছে। তাহলে সংস্থান, সংস্থানে এখানে ক্রস, মানে কি সম্ভব নয় সংস্থান। বিচার, বিচারে আমরা কি লিখবো? অবৈধ। এটা কি বৈধ হলো? অবৈধ। কেমন করে? কারণ আমাদের ন্যায়ের যে নিয়ম সেখানে বলা আছে সুন্দর করে যে একটি নিরপেক্ষ নিয়ে কয়টি পদ থাকবে? একটি নিরপেক্ষ নিয়ে কিন্তু আমাদের 3টি পদ থাকবে। 3টা পদ কতবার ব্যবহার হবে? 3টা পদ কিন্তু আমাদের কতবার? 2বার করে ব্যবহার হবে। কিন্তু দেখা যাচ্ছে এই যে পদটা, এই পদটা কিন্তু আমাদের 2বার ব্যবহৃত হয়নি, তার বদলে দুটো আলাদা পদ ব্যবহৃত হয়েছে। মূর্তি, এখানে মূর্তি কোনো আসবে কি না। এখানে দোষ, কি দোষ আসবে? 4টা পদ হয়েছে, তাহলে কি দোষ? চারিপদ ঘটিত দোষ বা চারিপদ জনিত দোষ। আমরা বুঝতে পারলাম এইভাবে কিন্তু দোষটা আসবে। তোমরা পরীক্ষার সময় সুন্দর করে অনেক সময় কি অবশ্যই লজিকের বিপরীতে যে টিকাগুলো আসে সেই টিকাগুলোকে সুন্দরভাবে আলোচনা করার জন্য তোমরা অবশ্যই চারিপদ গঠিত দোষ, এই যে সুন্দর করে এক্সাম্পলটা দিয়ে বোঝালাম, এটা সুন্দর করে তোমরা করে নেবে। প্রথমে সংজ্ঞাটা, নিয়মটা লিখবে, নিয়মটা লিখে সুন্দর করে কিন্তু তোমরা নামিয়ে দেবে, তাহলে 4-এ 4 পেয়ে যাবে। একটা এক্সাম্পল কিন্তু দিতেই হবে তোমাদেরকে। প্রথমে এই যে নিয়মটা ছিল, নিয়মটার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাটা সুন্দর করে করো যে একটা নিরপেক্ষে এতগুলো পদ থাকবে, যদি না থাকে তাহলে অবশ্যই এই দোষটা হয়, আর সুন্দর করে কিন্তু তোমরা সেই দোষটাকে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, চলো
এবারে কি বলেছে দেখো, যে ব্যাখ্যাটা তোমাকে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, লজিক করতে গেলে ব্যাখ্যা তোমাকে লিখতে হবে, কারণ ব্যাখ্যার মধ্যে একটা নাম্বার রয়েছে, সেই একটা নাম্বার নাহলে তুমি হারিয়ে ফেলবে, তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। দেখো ব্যাখ্যার মধ্যে কি লিখবো, উপরোক্ত নিরপেক্ষ ন্যায়টিতে বৈধ নিরপেক্ষ ন্যায় সবকটি নিয়ম কি করা হয়নি, যথাযথভাবে পালন করা হয়নি। এই যে নিরপেক্ষ ন্যায়টা, এখানে নিরপেক্ষ ন্যায় সবগুলো নিয়ম কি করা হয়নি, যথাযথভাবে পালন করা হয়নি। এখানে একটি বিশেষ নিয়ম কি করা হয়েছে বলতো, লঙ্ঘন করা হয়েছে। সেই বিশেষ নিয়মটা কি, বৈধ নিরপেক্ষ ন্যায় অন্তত ও সর্বাপেক্ষা, অন্তত ও সর্বাপেক্ষা কি কয়টি, তিনটি পদ থাকবে, তার বেশিও নয় আবার কি কমও নয়। তো আমাদের যে নিয়মটা ছিল, প্রথম নিয়মটা যে একটা বৈধ নিরপেক্ষ নিয়ে কয়টা পদ থাকবে, তিনটি পদ থাকবে। তিনটে পদ কি কয়বার ব্যবহার হতো, দুইবার, কিন্তু তিনটে পদের বেশিও থাকবে না আবার কম থাকবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কয়টি পদ রয়েছে, চারটি পদ রয়েছে। আর চারটি পদ কি কি, রাম একটা, আমি পদগুলো যদি নাম লিখি আলাদা, একটা হচ্ছে রাম, তারপরে যাবো যদুর বাবা, তারপরে শ্যাম, আর হচ্ছে শ্যামের বাবা। তাই এটি একটি অবৈধ ন্যায়। আর এখানে যে দোষটি ঘটেছে সেই দোষটিকে বলা হবে চারিপদ ঘটিত দোষ। আর আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে গেলে যে একটা নিরপেক্ষ ন্যায় আমাদের চারটা পদ থাকতে পারে না, আমাদের তিনটি পদ থাকবে, তিনটা পদ দুবার করে ব্যবহার হবে। আর দুবার করে ব্যবহৃত হয়ে আমাদের সেই পদগুলো কি হবে, সুন্দর করে একটা নিরপেক্ষ ন্যায় গঠন করবে। কিন্তু যদি দেখা যায় কোনো নিরপেক্ষ ন্যায় দুটির বেশি পদ রয়েছে, তিনটির বেশি পদ রয়েছে, তাহলে মনে রাখবে সেখানে যে দোষটা ঘটবে সেটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ। তাহলে আমাদের একটা নিয়ম বিশ্লেষণ করা হয়ে গেল। পরের ভিডিওতে আমি আরও পরের নিয়মগুলোকে বিশ্লেষণ করব। তোমাদের আমি কেন একটা একটা করে নিয়ম বিশ্লেষণ করব, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, চারিপদ ঘটিত দোষ কি, বা চারিপদ ঘটিত দোষ সম্পর্কে টিকা লেখো, এটা একটা প্রশ্ন হয়, আর নিয়মটাকে বোঝা হয়। তাহলে দুটো জিনিস একসাথে আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এরপর তো প্র্যাকটিস করবোই, প্র্যাকটিস নিয়ে তোমাদের চিন্তা হবে না, তো সেগুলো আমরা করবোই। তার সাথে সাথে তোমরা সুন্দর করে কিন্তু এটা ভালো করে বুঝে গেলে আশা করে রাখছি। তো তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। তোমরা দেখছো ভিডিও কিন্তু কমেন্ট করছো না, লাইক করছো না, সেটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, ইতিমধ্যে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, নতুন চ্যানেল, বুঝতে পারছো। আমরা আগ্রহের সঙ্গে তোমাদের ভিডিও প্রদান করছি, চেষ্টা করছি সবসময় আপডেট থাকার। আমরাও নতুন সমস্ত কিছু শিখছি। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও, যে এই যে আমাদের অজয় স্যার এত সুন্দর করে আমাদের ফিলোসফি বিষয়টাকে ধরে ধরে ক্লিয়ার করাচ্ছে। আর অবশ্যই তোমাদের আমি বই ধরে ধরে পড়াচ্ছি, তো তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই যে তোমাদের প্রশ্ন কমন আসবে কিনা। আমি 100% শিওর যে তোমাদের সমস্ত প্রশ্ন কমন আসবে। আমি তোমাদের পাশে আছি, তোমাদেরকে কেউ হারাতে পারবে না, অলওয়েজ। আমি যে অফলাইন আমাদের যে ব্যাচ আমার সামনে যে বসে রয়েছে, সেই অফলাইন ব্যাচ কিন্তু আমাদের মোটামুটি সমস্ত 8টা অধ্যায় কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের সপ্তাহপেক্ষ পর্যন্ত পড়ানো সম্পূর্ণ হয়ে গেছে। বাকি অধ্যায়গুলো কিন্তু শুরু হয়ে গেছে, চলছে আমাদের। তাদেরকে অফলাইনে নোটস পর্যন্ত আমরা প্রোভাইড করি। তোমরা যারা দূর দূরান্ত দেখছো তাদেরকে আমরা নোট দিতে পারছি না, তো পিপিটিতে যে নোটগুলো আছে সেগুলো তোমরা নিতে পারো, আর সেগুলো কিন্তু তোমাদের 100% কিন্তু প্রফিটেবল হবে। ঠিক আছে, তো নতুন আরও একটি ভিডিওতে দেখা হবে। ভালোভাবে তোমরা সবাই ভালো থাকবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে আগ্রহ দেয়। অবশ্যই সুন্দরভাবে আমরা আরও ভিডিও প্রদান করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে।